আপিসকে একটা ফিল্ম হিসেবে ক্যাটাগরাইজ করা খুব একটা ঠিক হবে না, কারণ এটা আমাদের আশেপাশে ঘটে যাওয়া একটা কড়া বাস্তব। এটা কোনোভাবেই একটা ইন্টেলেকচুয়াল আর্ট বা কমার্শিয়াল ফিল্ম নয়। এটা একটা দৈনন্দিন টানাপোড়েনের গল্প, যার সাথে হয়তো আমরা অনেকেই ব্যক্তিগতভাবে পরিচিত। তো এই সিনেমাটা আমাকে অনেকে রিকোয়েস্ট করলেন দেখার জন্য। আমি দেখতে গেছিলাম মিরাজ সিনেমাসে, যেটা নিউ টাউনে রয়েছে, এবং দুর্ভাগ্যবশত ওই হলে আমি আর আমার ওয়াইফ ছাড়া আর কেউ ছিল না। দ্য এন্টায়ার হল ওয়াজ এমটি। আপনাদের সাথে ফুটেজ আমি শেয়ার করছি। এটা দেখে খুবই খারাপ লাগলো, কারণ সিনেমাটার ব্যাপারে যখন আপনারা জানতে পারবেন, তখন বুঝবেন যে এটা সবার অ্যাটলিস্ট একবার গিয়ে দেখে আসা উচিত। আপিস কোনোভাবেই কিন্তু একটা টেকনিক্যালি ব্রিলিয়েন্ট ফিল্ম নয়। যেরকম আমি রাশের রিভিউ করার সময় বলেছিলাম যে রাশের একটা হার্ট অ্যান্ড সোল আছে, একটা বাইন্ডিং ফ্যাক্টর আছে। তো আপিসে ওরকম হার্ট অ্যান্ড সোলের থেকেও বড় ব্যাপার, আপিসে একটা রিয়ালিটি রয়েছে, মানে যেটা আপনাকে খুব কড়াভাবে হিট করবে। এবং এই রিয়ালিটিটা খুব সিম্পল, মানে পুরো ফিল্মটা 1 ঘন্টা 40 মিনিটের মতো। একটা মোমেন্টও নেই যেখানে আপনার মনে হবে সিনেমাটা যাচ্ছে, বোর করে দিচ্ছে, ল্যাগ করছে। জাস্ট সিম্পল একটা স্টোরি, যে দুটো মহিলা, মানে সুদীপ্তা চক্রবর্তী আর সন্দীপ্তা সেন, এনাদের দুজনের লাইফ স্টোরি তুলে দেখানো হয়েছে। একটা ব্রিফ এক্সাম্পট, মানে ওনাদের লাইফের একটা ব্রিফ পোর্শনকে তুলে দেখানো হয়েছে, কয়েক মাস কয়েক দিনের ঘটনা। সেটাকে তুলে দেখে একটা ছোট যেরকম শর্ট স্টোরি হতো। মানে আমার এই ফিল্মটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টারের কথা খুব মনে পড়ছিল, যেখানে সুদীপ্তা যেরকম ভাই বারবার বলছিল যে দিদি ভাই দিদি ভাই, বৌদি বলে যেভাবে বলছিল বৌদি বৌদি করে, মানে ওনার বৌদি বলার মধ্যে একটা আন্তরিকতা রয়েছে, এটা আপনি ফিল করতে পারবেন যখন দেখবেন। সো দিস ফিল্ম ইজ ভেরি ক্যাজুয়াল বাট নট ব্যাড, মানে ক্যাজুয়াল গুড, খুবই ভালো। এবং এর মধ্যে ফ্লজ আছে, ফ্লজগুলো নিয়ে আমি কথা বলছি। বাট মেইন থিং ইজ, সচরাচর যেসব বাংলা সিনেমা আমরা দেখি তার মধ্যে প্রচুর ন্যাকামো থাকে, জোর করে কাতুকুতু দিয়ে হাসানো বা জোর করে সেন্টিমেন্ট দিয়ে কাঁদানো। এই সিনেমাটা ওসব কিচ্ছু নেই, একটা রিয়ালিস্টিক আসপেক্ট তুলে ধরা হয়েছে। আপনারা দেখুন, বুঝুন, এবং মাথা খাটাতে হবে না। খুব সিম্পল একটা জিনিস বলা হয়েছে, যেটা দেখলে একবারে যে কোনো অডিয়েন্স, একটা বাচ্চা থেকে নিয়ে বয়স্ক লোক, সবাই বুঝতে পারবে। সন্দীপ্তা সেনের যে ক্যারেক্টার, উনি আর ওনার হাজব্যান্ড, ওনারা একটু আপার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করেন। ওনারা কর্পোরেট জব করেন এবং ওনাদেরই বাড়িতে পরিচারিকার কাজ করেন সুদীপ্তা। এবার ভাগ্যক্রমে সুদীপ্তার এক মানে শ্বশুর যিনি, উনি অসুস্থ হয়ে পড়েন এবং ওনাকে দেখার জন্য কেউ থাকে না, সুদীপ্তার বাড়িতে আসেন এবং সুদীপ্তাকে উনি একটা 3 কাঠা জমি লিখে দেন। এবং এখান থেকে সুদীপ্তার ভাগ্য চেঞ্জ হয়ে যায়। এবং যেহেতু সুদীপ্তা কাজ ছেড়ে দেয় সন্দীপ্তার বাড়িতে, এবং সেখান থেকে সন্দীপ্তার কাজ, মানে অফিসে টানাপোড়েন স্টার্ট হয়, বিকজ বাচ্চা দেখার জন্য আর কেউ নেই। যত আয় সে রাখছে, কোনো আয় তার সাথে কম্প্রোমাইজ করছে না, বিকজ সন্দীপ্তার যিনি হাজব্যান্ড প্লে করেছেন, মানে কিঞ্জল, ওনার ক্যারেক্টারটা খুব স্টঞ্চ রিজিড দেখানো হয়েছে, মানে মাইনে দিচ্ছি, আমার কথা উঠতে বসতে হবে, তো ওরকমভাবে তো কেউ কাজ করবে না, হি ইজ ডিক্টেটোরিয়াল ইন আ ওয়ে। এবং এইখান থেকে ওদের মধ্যে একটা টুইস্ট আসে, যেরকম সন্দীপ্তার লাইফটাও চেঞ্জ হয়ে যায়। এবং আইরনিক্যালি সুদীপ্তার যেখানে উত্থান হওয়া উচিত ছিল, যেখানে সে এত বড় একটা জমি পেলো, সে কিছু টাকা পেলো, তারপরেও তার ভাগ্যের পরিবর্তন হয় না, ভালোর দিকে আর হয় না, নিচের দিকেই হয়। এবং এইটা নিয়ে হচ্ছে স্টোরিটা। এবং স্টোরিটা অ্যাব্রাপ্টলি একটা পার্টিকুলার পয়েন্টে শেষ হয়, একদম শর্ট স্টোরির মতো, যেখানে আপনার মধ্যে এই রেসটা থেকে যাবে যে এরপর কি হলো, এই প্রশ্নটা আপনার মনে থেকেই যাবে। এবং ডিরেক্টর ওটাকে খুব কেয়ারফুলি অ্যাভয়েড করেছেন এই অ্যান্সার দেওয়াটা। হয়তো যতক্ষণে এই রিভিউটা আপনাদের কাছে পৌঁছবে ততক্ষণে হয়তো আর কোনো হলে সিনেমাটা থাকবেও না, কিন্তু ল্যাক অফ প্রমোশন এবং বাকি সব সিনেমার রেশারেশির মধ্যে এই সিনেমাটা পিছিয়ে গেল। যেরকম আমি রাশেও বলেছিলাম যে এই সিনেমাটা চাপা না পড়ে যায়, এই সিনেমাটা সবার গিয়ে দেখা উচিত, এই সিনেমাটাও সবার অ্যাটলিস্ট গিয়ে দেখা উচিত ছিল। ইজ ইট আ ফ্ললেস ফিল্ম? নো। ইজ ইট আ ফ্যান্টাস্টিক ফিল্ম? নো। বাট ইজ ইট বেটার দ্যান দ্য অ্যাভারেজ ফিল্মস প্রডিউসড ইন বেঙ্গল? ইয়েস, অবভিয়াসলি। একটা লো বাজেট প্রোডাকশনেও যে গল্পের ওপর কনসেন্ট্রেট করে একটা ভালো স্টোরি বানানো যায়, ভালো ফিল্ম বানানো যায়, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সিনেমার মধ্যে আমি কিছু বলেছিলাম ফ্লজ আছে, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। দ্য লুক অ্যান্ড ফিল ইজ কমপ্লিটলি অফ আ শর্ট ফিল্ম।
মানে শর্ট ফিল্মের যেরকম লুক অ্যান্ড ফিল থাকে একদম সেরকম রয়েছে। এটা ফিচার ফিল্মের লুক অ্যান্ড ফিল একদমই নয়, মানে ডিরেক্টর চেষ্টাও করেননি ওটাকে অ্যাচিভ করার। এবং যে সিনেমাটোগ্রাফি যদি বলি, সিনেমাটোগ্রাফি একদমই বেসিক, মানে পুরোটাই হ্যান্ডহেল্ড, পুরো ফিল্মটা হ্যান্ডহেল্ড, কোথাও কোনো ডলি ট্রাইপড কিছুর ইউজেজ অ্যাজ সাচ নেই। মানে যেখানে স্টেবল শট ক্যামেরা ফোকাস করছে একজনের উপর পার্টিকুলার, সেখানেও আপনি বুঝবেন ক্যামেরা নড়ছে। তো আই কুড আন্ডারস্ট্যান্ড যে এনারা ওইদিকে বাজেট একদমই কাটলমেন্ট করেছেন, ওদিকে বাজেটের দিকে জানিনি। গান একটা বা দুটো আছে, দুটো গান আছে টেকনিক্যালি, বাট দুটো গানই একই রকম লাগবে, একজনই সিঙ্গার গেয়েছেন। তো একদম স্মল বাজেট প্রোডাকশন। তো যেটা বললাম, এটাকে আপনার হলে দেখে ভিজুয়ালি দেখে হয়তো সেরকম কোনো মজা পাবেন না, এটা কোনো সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স কোনোভাবেই দেবে না। বাট দেন এগেন স্টোরিটা এতটাই এঙ্গেজিং এবং এতটাই ক্যাপটিভেটিং যে আপনি স্টোরিটা দেখেই আপনি বাকিগুলো ইগনোর করে যাবেন। আরেকটা ফ্ল হচ্ছে, যেরকম সুদীপ্তার অ্যাক্টিং অসাধারণ, মানে উনি চিরকাল, ওনাকে আমি উনি যখন সিরিয়াল করতেন তখন থেকেই ফলো করছি। তো উনি যে কোনো রোলে শি ইজ অলওয়েজ ফ্ললেস, শি ট্রাইজ টু, শি ইজ আ ন্যাচারাল অ্যাক্ট্রেস অ্যাকচুয়ালি। মানে বেঙ্গলে যেখানে ন্যাচারাল অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস পাওয়া দুষ্কর, সেখানে শি ইজ ওয়ান অফ দোজ অ্যাক্ট্রেসেস যিনি একটা ন্যাচারাল ফ্লেয়ার ক্যারি করেন। সেখানে সন্দীপ্তা ওয়াজ বিট অফ আ লেট ডাউন। মানে সন্দীপ্তা আমি আগেও অ্যাক্টিং দেখেছি, শি ইজ নট অ্যাট অল ন্যাচারাল, ওর স্পিচটাও ন্যাচারাল নয়, ওর বডি ল্যাঙ্গুয়েজটাও ন্যাচারাল নয়। চেষ্টা করে, অবভিয়াসলি চেষ্টা করে, ওনার মানে কি বলবো, ওনার একই সময়ের অ্যাক্ট্রেস রীতা ভরি, তার থেকে উনি বেটারই পারফর্ম করেন, বাট স্টিল নট আপ টু দ্য মার্ক। একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে প্রত্যেকটা রোলে ফিট ইন করার জন্য যেরকম তাকে তার অ্যাকসেন্টের উপর ধ্যান দিতে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজের উপর ধ্যান দিতে হয়, তার লুকসের উপরেও ধ্যান দিতে হয়। মানে সন্দীপটাকে আমি যতগুলো ফিল্মে দেখলাম, ধরুন আস্তে লেডিজ বা কিলবিল সোসাইটি বা একেনে দেখলাম, এই ফিল্মে দেখলাম, যতগুলোতে দেখেছি ওর একই লুক, একই এক্সপ্রেশন। মানে সব জায়গায় ওনার হেয়ার একদম সুপার স্ট্রেট এবং সবসময় চুল খোলা রয়েছে। ইট ডাজন্ট গো উইথ দ্য ফিল্ম। মানে ফিল্ম অনুযায়ী তোমাকে লুকটা তো টুইক করতে হবে। মানে আজকে যদি আমি অ্যাক্টার হতাম, আমি বলতাম সব জায়গায় আমার বড় চুল নিয়ে আমি যাব, এটা কি পসিবল হতো? আমাকে তো লুক চেঞ্জ করার জন্য আমাকে নিজেকে স্যাক্রিফাইস করতেই হবে, আমার হেয়ার স্টাইল বা আমার বডি ওয়েট সব কিছুই আমাকে টুইক করতেই হবে। তো কিছু জিনিস হয়তো আমার হাতে নেই, সেটা হতেই পারে, মানে যার মাথায় চুলই নেই সে এখন চুল ওগাতে পারবে না, এটা পসিবল না। কিন্তু যেটা হাতে রয়েছে অ্যাটলিস্ট চুলটাকে তো এইটুকু দেখাতে পারি ন্যাচারাল লুকের জন্য। সো ওনার লুক অ্যান্ড মানে ওনার যে টোটাল একটু ওভার গ্ল্যামারাইজ লুক, এটা এই ফিল্মগুলোর সাথে একদমই যাচ্ছে না। ফিল্মটা দেখতে আমার সত্যি অনেক লেট হয়ে গেল, হয়তো আমার আগে দেখে আপনাদেরকে বলা উচিত ছিল যে আপনারা দেখে আসুন। মানে এমন পয়েন্টে ভিডিওটা আসছে যখন সিনেমাটা আর দুটো হলে পড়ে রয়েছে এবং হয়তো আগামীকাল থেকে সেই হলগুলোতেও আর থাকবে না। তো এইসব সিনেমা না, দে ডিজার্ভ মোর প্রমোশন, দে ডিজার্ভ মোর শাউট আউটস। যেখানে অবভিয়াসলি আমাদের দায়িত্ব নয় লোককে বলা যান গিয়ে দেখে আসুন বা দেখবেন না, কিন্তু যদি কিছু ভালো হয়ে থাকে তা দেখা সত্ত্বেও মনে হয় যে লোকে এটাকে দেখছে না, অ্যাভয়েড করছে, ইগনোর করছে, সেখানে আই থিঙ্ক একটু পুশ দিলে ভালোই হয়। তো এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন আপিস দ্য অফিস। সিনেমাটা ভালো, দেখার মতো, একটা স্ট্রং মেসেজ আছে, একটা মরাল আন্ডারটোন রয়েছে, প্রত্যেকের দেখা উচিত কিছু কিছু শেখার জন্য, যে আমরা কিভাবে নিজেদের আশেপাশের লোকজনকে ট্রিট করব, কিভাবে করি, কেন করা উচিত নয় এভাবে ট্রিট করা। তো এই সব জিনিসগুলো আমরা একটু না হলেও শিখতে পারবো এই ফিল্ম থেকে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, ওপিনিয়ন বা সাজেশন থাকলে সেটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। হ্যাঁ, ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইউ আর ওয়াচিং থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।